স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আপিল বিভাগের। রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ। বাংলা ব্লকেটে অচল গোটা রাজধানী, সীমাহীন ভোগান্তি। স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের। অপকর্ম ঢাকতে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার, দাবি রিজভির। চীন বাংলাদেশ সহযোগিতামূলক 21টি সমঝোতা স্মারক সই। বিকেলে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার বৈঠক। আলভারেজ মেসি নৈপুণ্য কোপার ফাইনালে আর্জেন্টিনা। ইউরোতে রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড নেদারল্যান্ডস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। সরকারি চাকরির মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা হাইকোর্টের রায়ে স্থিতি অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেছেন। আর কেউ সংক্ষুব্ধ হলে সর্বোচ্চ আদালতের শুনানিতে অংশ নেয়ার কথাও বলেছেন আপিল বিভাগ। বিস্তারিত থাকছে শামিমা আক্তারের রিপোর্টে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে, তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছে আদালত। আর শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে নির্দেশ দিয়েছে আদালত। আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন। এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন। এই আদেশের ফলে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। কারণ এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, তাদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতা সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। গেল 5 জুন 2018 সালের অক্টোবর মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা নিয়ে হাইকোর্টের রায়কে সম্মান জানালেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক বলেন, কোটা বাতিল নয়, তারা চান এর স্থায়ী সমাধান। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয়। এতে শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়েছে গোটা রাজধানী। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। পূর্ব ঘোষণা অনুযায়ী এক দফা দাবি নিয়ে বুধবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফার্মগেট এবং মৎস্য ভবনের দিকে ছুটে যান তারা। এরই মধ্যে ব্লক হয়ে যায় চানখারপুল, মহাখালী, সায়েন্স ল্যাব মোড়। আন্দোলনকারীদের অবস্থান আর স্লোগানে ফুঁসে ওঠে রাজধানী ঢাকা। বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহর জুড়ে তৈরি হয় অচল অবস্থা। কোটা নিয়ে আর তালবানা করতে দিব না। চালানের ক্ষেত্রে কোটা যৌক্তিক, বাকি সব ক্ষেত্রে কোটার কোনো যৌক্তিকতা নাই। দেশে যদি উন্নয়ন করতে হয়
এদিকে মেধার মূল্যায়ন অবশ্যই করতে হবে। এদিকে বুধবার বেলা 12টার দিকে কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। কিন্তু আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের রাজ্যকে দাবি মেনে নিক। পরিপত্র খেলা বন্ধ করে কোটা নিয়ে নির্বাহী বিভাগের পক্ষ থেকে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত রাজপথে বাংলা ব্লকেট চলবে বলে জানান তারা। এই পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায় তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটা সিস্টেমের স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত বাংলা ব্লকেট পালনের পর ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। দর্শক, এই নিয়ে আরো জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন মাইনুদ্দিন আরিফ। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আরিফ, সকাল থেকেই শাহবাগে অবস্থান করছে শিক্ষার্থীরা। এই এলাকায় আসলে যান চলাচলের এখনকার কি অবস্থা আমাদেরকে জানাবেন? জ্যোতি, আমি ঠিক শাহবাগ মোড়ের ঠিক মাঝখানটিতে দাঁড়িয়ে আছি। আমি যদি একটু বলি, গত কয়েকদিন যাবৎ কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় কলেজের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা আন্দোলন করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে শাহবাগ চত্বরে শিক্ষার্থীরা এক হয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, তাদের যে বাংলা ব্লকের যে আন্দোলনটি চলছে সে আন্দোলনের ঢাকা শহরের যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি একটু বলি, গুলিস্তান থেকে শুরু করে সায়েন্স ল্যাব, ফার্মগেট, কারণ বাজার এবং কি বাংলা মোটর, এছাড়াও যে ইন্টারসেকশনগুলো রয়েছে, যেগুলো মোড় রয়েছে, বিভিন্ন মোড়, সেসব মোড়ে তারা আসলে বিভিন্ন ভাগে ভাগ হয়ে অবস্থান নিয়েছে, যেখানে একটি মোটর সাইকেল থেকে শুরু করে রিক্সা কোনো কিছুই যাতায়াত করতে তারা দিচ্ছে না। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। তবে তারাও এতে কোনো কিছুই বাধা কিংবা কোনো কথাই তারা আসলে বলছেন না। তবে একটা জিনিস এই আন্দোলনকারীরা করছে, সেটি হচ্ছে যে যেগুলো জরুরি সেবা রয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের গাড়ি, হসপিটালে যেসব রোগীর যাতায়াতের জন্য রিক্সা কিংবা গাড়ি, সেটি যদি প্রমাণিত হয় অসুস্থ কোনো ব্যক্তি, সেক্ষেত্রে শুধুমাত্র তারা যাতায়াত করতে পারছে। আপনি জানেন যে এখানে শাহবাগে বেশ কয়েকটি হসপিটাল রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, বারডেম হসপিটাল রয়েছে, ইব্রাহিম কার্ডিয়াক সহ বেশ কয়েকটি হসপিটাল থাকার কারণে এখানে রোগীর সংখ্যা অনেক বেশি এবং রোগীদের সঙ্গে যে স্বজনরা রয়েছে সেসব স্বজনরা যেন যাতায়াত করতে পারে রোগীদের সাথে, তাদের জন্য এখানে যে ব্যবস্থা সেটি কিন্তু আন্দোলনকারীরা রেখেছে। আমি একটা বিষয় বলে রাখি, আজকে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির যে বেঞ্চ সেখান থেকে একটি আদেশ দিয়েছিলেন এবং শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে তারা যেন আন্দোলন ছেড়ে তারা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, ক্লাসে মনোনিবেশ করেন। কারণ আপনি জানেন যে 2018 সালে প্রথম যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন 9ম থেকে 13তম গ্রেডের সকল কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সেটিকেই হাইকোর্ট থেকে আবার সেটিকে বাতিল করে দেয়, অর্থাৎ সেটি স্থগিত করে দেয়। আজকে আমরা যেটি দেখেছি যে দুপুরবেলায় আবারও সুপ্রিম কোর্ট থেকে সে বাতিল করে দেওয়া যে রায় সেটি আবারও স্থগিত করা হয়েছে 1 মাসের জন্য। তবে এই নিয়ে শিক্ষার্থীরা বলছেন যে তারা এ রায় কোনোভাবে তারা আসলে মানছে না। তারা বলছেন কমিশন গঠন করার মাধ্যমে এই রায় তারা স্থায়ী একটি সমাধান তারা আসলে চাচ্ছেন, যে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনোভাবে তারা এই রায় মেনে নিতে পারবেন না। এবং তারা বলছে বারবার যে আশ্বাসের যে জায়গাটা সেটি আসলে তারা মেনে নিতে চান না। কমিশন গঠন করেই তারা এই যে রায় সেটি তারা বাতিল, সেটি তারা স্থায়ী সমাধান চান এবং কোটার যে একটা যৌক্তিক যে একটা দাবি রয়েছে সে দাবিটা তারা পুনরায় তুলে ধরতে চান এবং তারা বলছেন বৈষম্যের যে একটা জায়গা, সেই বৈষম্যের জায়গাটাকে একটি নির্দিষ্ট জায়গায় এনে তারা যেন সেটি করতে পারেন এবং তারা পরিপূর্ণ কোটা বাতিল না করে যেন
কোটার যেন একটা যে যৌক্তিক যেটি বলা হয়েছে সে যৌক্তিক দাবিটা যেন তুলে ধরা হয় এবং যৌক্তিক দাবির মাধ্যমে একটি আইন পাশ করা হয় সে পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আর শেষ একটি বিষয় জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা 7টায় যেহেতু সুপ্রিম কোর্টে একটি রায় রয়েছে, সে রায়ের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা 7টায় তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তাদের আগামী দিনের যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচি তারা ঘোষণা করবে। যদি এ ছিল শাহবাগ থেকে আমার কাছে কোটা আন্দোলনের সর্বশেষ সংবাদ। আরিফ, আপনি যুক্তই থাকুন। এবার যাব আমরা আরেক সহকর্মী মাজহারুল ইসলামের কাছে। মাজহার, আন্দোলনকারীদের অবস্থানে কয়েক ঘন্টা ধরে আসলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, কতটা ভোগান্তি আসলে দেখছেন এবং প্রকট হয়েছে কতটুকু, কি অবস্থা জানাবেন? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের রায় তারা শুনেছে এবং রায় শোনার পরে কিন্তু তারা আরো বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেন যে সর্বোচ্চ আদালতের কাছে তারা আরো একটা ন্যায় বিচার প্রত্যাশা করেছিলেন, যার ফল এখনো কিন্তু তারা বলছেন যে তারা এই রায় মানেন না এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং আপনাকে বলে রাখি, এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু রাজধানী স্থবির হয়ে পড়েছে। এক ধরনের বলা চলে যে গতিময় এই রাজধানীতে স্থবিরতা দেখা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ গাড়ি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো কিন্তু চলছে না, তারা এসে এখানে আটকে গেছে এবং গাড়িগুলো কিন্তু শূন্য হয়ে গেছে, কোনো যাত্রী নেই, যাত্রীরা নেমে গেছে। আমরা যারা নিজেদের কাজের জন্য মূলত যারা রাজধানীতে বের হয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে তারা যে ধরনের ভোগান্তিতে পড়েছে তারা সরকারের দ্রুত উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বা তাদের সাথে আলোচনা করে আর একটা যৌক্তিক সমাধান করা উচিত। কারণ যারা কাজের তাগিদে বাহিরে বের হয়েছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে, অনেকে রোগী আছে। যদিও সাধারণ শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স এবং যারা রোগী সিএনজিতে করে যা বিভিন্ন মাধ্যমে তারা এখানে আসছেন তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং রাস্তা তারা ছেড়ে দিয়ে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করছেন। একই সাথে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া শুনেছি এই ব্যাপারটা নিয়ে। কিছু অভিভাবক বলেছেন যে শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক, তাদের কিছু ভোগান্তি হলেও তারা এটা মেনে নিচ্ছেন, সরকারের দ্রুত উচিত তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে। আবার কিন্তু অনেকে বলেছেন যে সাধারণ মানুষকে জিম্মি করে এই ধরনের আন্দোলন না করাই ভালো, তারা আদালতের রায় মেনে নিয়ে তারা ঘরে ফিরে গিয়ে মূলত আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো। তবে দিন শেষে আন্দোলনকারীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এক দফা দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো আশ্বাসেই তারা আন্দোলন বন্ধ করবেন না। এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা এই তীব্র রোদ উপেক্ষা করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর ভোগান্তি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষকে হেঁটে যেতে হচ্ছে এবং এই তীব্র রোদ, বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদেরকে কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্য দিয়ে তাদের কিন্তু হাঁটতে হচ্ছে। আমরা অনেককে কথা বলেছি, তারা যেটা বলেছে অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে যেতে হচ্ছে, কারণ দীর্ঘ সময় কেউ কেউ বলেছে 2-3 কিলোমিটার রাস্তা তারা হেঁটে হেঁটে পাড়ি দিয়ে এসে এখানেও তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে এই ছাত্রদের বিক্ষোভের ফলে তাদেরকে আরো এক দফা বাধার মুখে পড়তে হচ্ছে। ফলশ্রুতিতে কিন্তু জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং সাধারণ মানুষ যারা বলছেন সাধারণ মানুষকে এই ধরনের জিম্মি করে বা সাধারণ মানুষকে রাস্তার চলাচলের সুযোগ করে যেন তারা আন্দোলনগুলো করে এবং সরকারও যেন সাধারণ শিক্ষার্থীদের কথা মেনে নিয়ে তারা যেন তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটা সঠিক সমাধান করে এবং তারা যেন ক্লাসে ফিরে যায় এবং ঘরে ফিরে যায় এবং সাধারণ মানুষ যেন সঠিকভাবে সাধারণভাবে স্বাভাবিকভাবে তারা রাজধানীতে চলাফেরা করতে এবং তাদের কার্যক্রম করতে পারে, এটাই কিন্তু তাদের দাবি। এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে জনমানুষের ভোগান্তি এবং সায়েন্স ল্যাবের শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, থাকুন আপনি আমাদের সাথে। এবার যাব মহাখালীতে আমাদের আরেক সহকর্মী যুক্ত হবেন, শাহাদাত নিশাত। নিশাত, মহাখালীর চিত্র কেমন দেখছেন? এই আন্দোলনের কারণে আসলে চিত্র কেমন দেখছেন মহাখালীর? যেমনটি বলছেন আসলে আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে যে কোটার আন্দোলন, কোটার বিরোধের পক্ষে যে ছাত্র সমাজের আন্দোলন, সে আন্দোলন কিন্তু যে ঘোষণা যে গতকাল ঘোষণা হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী আজকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন চলছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালীতে এবং মহাখালীর আমতলীতে আমরা দেখেছি সকাল 10টা থেকে কিন্তু এখানে কোটা বিরোধীর যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে দাবি সে দাবি অনুযায়ী 5% কোটা রেখে যে বাকি যে সেগুলো মেধার প্রেক্ষিতে সেই কোটাগুলো দেওয়ার জন্য তাদের সে দাবি তারা করছেন। এবং একই সাথে যদি আমি জানিয়ে রাখি আজকেও কিন্তু হাইকোর্টের রায় ছিল এবং সে রায়ের কারণে কিন্তু রায়েও কিন্তু তারা এই 1 মাস তারা সেটা কিন্তু পেছানো হয়েছে এবং সেই ক্ষেত্রে এই আন্দোলন সামনে আরো চলবে কিনা সেই বিষয়টি কিন্তু তারা জানাবে। এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে কোটার বিরোধীর যে আন্দোলন সেই বিরোধী আন্দোলনের যে সমন্বয় যারা রয়েছেন তারা কিন্তু এখন আন্দোলন চলে যাচ্ছেন এবং পরবর্তীতে যে তাদের কোনো কর্মসূচি থাকবে কিনা সেই বিষয় কিন্তু তারা জানাবে। আমরা যদি একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা
চেষ্টা করি। আপনাদের দাবিগুলো তো কি চাচ্ছেন? আমাদের এক দফা এক দাবি, প্রথম থেকে 20তম গ্রেডে সকল চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা বাতিল করে একটা আদালতের নির্বাহী থেকে একটা রায় সেই পর্যন্ত কোটা সংস্কার না হবে আমাদের আন্দোলন চলমান থাকবে। ঠিক আছে, জি চলতে থাকবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবি দেওয়া মেনে যদি না নেয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যদি না মেনে নেয় আমাদের দাবি দেওয়া, আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথে আছি। এখন আজকে হাইকোর্টের রায় দিয়েছে, এই রায় আমরা মানি না। 18 সালের পরিপত্র পুনর্বহাল করেছে, এই রায় আমরা মানি না। আমরা চাই সকল গ্রেডে অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন। ধন্যবাদ আপনাকে। আসলে হাইকোর্টের যে রায় সেটিকে তারা প্রত্যাহার করছে, কোটা বহালের যে সেক্ষেত্রে যারা তাদের দাবির পাশাপাশি তাদের আন্দোলন সেটি চলমান থাকবে বলে আমরা এখানে দেখেছি। সকাল থেকে আসলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেই যানজট আমরা লক্ষ্য করতে পারছি। তো জুই এইখান থেকে আমাদের কাছে মহাখালী থেকে কোটা আন্দোলনের শাহাদাত নিশা যুক্ত হয়েছিলেন মহাখালী থেকে। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রাজধানীর সঙ্গে ব্যাহত হয় সড়ক ও রেল যোগাযোগ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে সকাল 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারীরা বলছেন, কোটা প্রথার যৌক্তিক সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের এক দফা এক দাবি এবং আমাদের দাবিটি হচ্ছে সরকারি সকল চাকরিতে বৈষম্যমূলক এবং অযৌক্তিক অন্যায্য যত সব কোটা আছে সেগুলোকে সংস্কার করতে হবে। সবাই আটকে আছে, সবার কষ্ট। এই ধরনের আন্দোলন হবে, হয়তো যেটা জরুরি আছে সেটা হবে, কিন্তু সেটা একটা শৃঙ্খলাবদ্ধভাবে হওয়া উচিত। বুধবার সকাল 11টার দিকে দেওয়ানহাটে রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনের জন্য আটকানো রাখা হয়েছে। আমরা মালপত্র নিয়ে যাইতেছিলাম, আন্দোলনের জন্য যাইতে পারতেছি না। আমার গাড়ি হচ্ছে জরুরি সেবার গাড়ি, জরুরি কৃষি পণ্য সরবরাহ। আমি আটকে গেছি, আমি প্রায় তিনটা জেলার মাল দিব। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। বাংলাদেশের মেধাবী ছাত্ররা যেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ের প্রতিটি স্তরে তাদের মেধা স্বাক্ষর রেখে যেতে পারে। আমাদের যে কোটা সংস্কার দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই রেলপথ অবরোধ রাখবো। আমরা আসলে পড়াশোনা করতেছি কিসের জন্য? চাকরির জন্য। যদি আমরা চাকরি না পাই, এই আমাদের জন্য 40টা সিট, তাহলে আমরা পড়াশোনা করে কি করব? সকালে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের বিভিন্ন স্লোগান দেয় তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর আমাদের এখন এক দফা এক দাবি, সেটা হচ্ছে কোটার সংস্কার। আমরা চাই পার্মানেন্ট সলিউশন, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের যারা তাদেরকেও যাতে আন্দোলনে না আসতে হয়। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কোটা বৈষম্যের কারণে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে মেধাবীরা, তাই এর যৌক্তিক সংস্কার প্রয়োজন। শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য এবং প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু ন্যূনতম কোটা রেখে বাকি যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে এগুলোকে বাদ দিয়ে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। কুষ্টিয়ায় সকাল 10:30টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বটতলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে। এরপর অবস্থান নেয় কুষ্টিয়া খুলনা মহাসড়কে। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এমন কিছু গোষ্ঠী যাদের কোটার প্রয়োজন নেই, তারা যদি কোটার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
কোটা সংস্কার নিয়ে বাংলা ব্লকেটের এক দফা দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান, কুমিল্লা থেকে সুমন কবির এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমি শুরুতেই চলে যাচ্ছি সাভারে আছেন শাহিনুর। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে তো শিক্ষার্থীরা, এ নিয়ে আসলে যানবাহন তো অবশ্যই বন্ধ রয়েছে, তো ভোগান্তিতে কেমন অবস্থায় আছে আসলে যারা ভোগান্তিতে রয়েছেন, তাদের বক্তব্য নিয়েছেন কিনা? সবাই আমরা যারা আছি, যে কোনো আমাদের বোন ভাই, যে যা কবিতা হোক, গান হোক, যাই হোক, আমাদের সামনে এসে আবৃত্তি অনুরোধ করছি। ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে, ঢাকা সামনে। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু কোটা সংস্কারের দাবিতে কিন্তু এক দফা দাবিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা কিন্তু ঢাকার মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা যদি দেখাই যে এখানে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সকাল থেকে এই প্রচন্ড রোদের মধ্যেও তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে আমরা দেখাই যে এই যে রাস্তা কিন্তু সকাল 10:30 থেকেই কিন্তু বন্ধ আছে এবং উভয় প্রান্তে কিন্তু 10 কিলোমিটার ধরে যানজটের সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই তারা কিন্তু যে যেভাবে পারে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং উভয় লেনেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই সাথে আমরা যদি এখানকার একজন স্টুডেন্টের সাথে ছাত্রের সাথে কথা বলি যে এই আন্দোলনে আপনারা তো ইতিমধ্যেই যে একটা রায় পেয়েছেন, তারপরেও কেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন? আমাদের এক দফা এক দাবি যে সরকারি চাকরিতে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। আজকে সরকারি কোটাকে যে রায় ছিল সেটাকে স্থগিত করে দিয়েছে, কিন্তু কিছুদিন পরে যেটা করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তো আমরা চাচ্ছি যে সংসদে একটা আইন পাস হবে যে সরকারি চাকরিতে ন্যূনতম বা সর্বোচ্চ 5% কোটা রাখবে এবং সেই 5% কোটার মধ্যে অনগ্রসর যারা জাতি আছে তাদেরকে ইনক্লুড করতে পারে। আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে এক দফা এক দাবি যে সরকারি চাকরিতে একটা আমরা স্থায়ী সমাধান চাচ্ছি, যেটা এখনো আমরা পাচ্ছি না। কিছুদিন পরে আবার রিট করবে, তখন আবার অন্যদিকে মন নিতে পারে। সো আমরা রাজপথ ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী সমাধান না পাচ্ছি। আচ্ছা, যেমনটি বলছিলেন, আমরা যদি একটু কথা বলার জন্য একটু চেষ্টা করি একটু। এই যে আপনারা রাস্তায় কেন? আমাদের তো জানেন যে আমরা কোটা সংস্কারের জন্যই রাস্তায় এসেছি। আজকে যে রায় তা আমাদের দাবির সাথে মিলছে। 5% এখানে সমস্যা হচ্ছে না যদি আমাদের দাবি আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে যেভাবে কবিতা আবৃত্তি পড়ে, তারপরে গান গেয়ে, তারা নাটক করে, কিন্তু তারা যে যেভাবে পারে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কথা বলার চেষ্টা করি আরেকজনের সাথে, এই যে আপনারা মহাসড়কে কেন? আমরা মহাসড়কে আছি, আজকে তো রায় হয়ে গিয়েছে যেটা, কিন্তু আমরা যে দাবিটা করেছি, আমরা আইন চেয়েছি যে আমাদের যে 5% কোটা, সে 5% কোটা আইন, সে যে আইনের দাবি, সে আইনের দাবি কিন্তু আমরা পাইনি। সে আইনের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না, যতক্ষণ না বৈষম্য নিরসন না হচ্ছে, সেই দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। এই জন্য আমরা এখন আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সকাল থেকে আন্দোলন চালাচ্ছে, যে পর্যন্ত তারা একটা স্থায়ী সমাধান না পাবে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটি কিন্তু জানিয়েছে। আমরা একই খবর নিয়ে চলে যাব কুমিল্লাতে সুমনের কাছে। সুমন। জি শাহিনুর, আপনি যেটা বলছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে বৈরী আবার মাঝে আসলে সড়ক অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে একটা জানা যায় কি, কুমিল্লা আপনার 2 সাইডে আসলে সড়ক অবরোধ করার কারণে আমরা দেখছি জনভোগান্তি হিসেবে যারা এখানে গাড়িতে রয়েছেন তারা 2 কিলোমিটার দুই পাশে আপনার এখন 14-15 কিলোমিটার আসলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যারা এখানে যাত্রী রয়েছেন তারা বলছেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে অবস্থান, সেই অবস্থা বৈরী আবার মাঝে তারা আসলে অবস্থান সাধারণ শিক্ষার্থীরা। আমি সাধারণ শিক্ষিত, তবে একটা বিষয় জানা রাখি, আসলে যে দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোটবাড়ি অংশে আসলে 2 পাশে আমরা যে হাইওয়ে পুলিশ সুপারের সাথে কথা বলেছে, উনি জানিয়েছেন আসলে সকাল 11টা থেকে যেভাবে মহাসড়ক অবস্থান নিয়েছে সেই মহাসড়ক অবস্থান হিসেবে দেখতে চাই আসলে 2
দুই পাশে প্রায় এখন 17 কিলোমিটার আসলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে একটা বিষয়, যারা এখানে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে আসলে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সন্ধ্যা পর্যন্ত তারা বৃষ্টির মধ্যে ভিজে আসলে বিক্ষোভ করছেন এবং অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে আসলে সরকার যদি তাদের কথা বিবেচনা না করে, যদিও হাইকোর্টে একটা রায় আজকে স্থগিত হয়েছে, তারা বলছে এই 4 সপ্তাহের জন্য যে হাইকোর্টের রায় যে স্থগিত হয়েছে সে স্থগিত হলে হবে না, তাদেরকে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সরকার সংবিধান অনুযায়ী সংসদে বসে আসলে তাদের এই দাবি দাবিগুলো আসলে মানতে হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে অংশে আমরা দেখেছি আসলে জনভোগান্তির কোনো শেষ নেই। এখানে যারা রয়েছে, যে বাসে যারা রয়েছে কর্মরত, যারা প্রবাসী রয়েছে এবং যারা অ্যাম্বুলেন্স, তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বাকি যারা রয়েছে তারা সকলকে আসলে আটকে রাখা হয়েছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি দেখতে পাচ্ছি যারা এখানে আন্দোলন করছে বৃষ্টিতে ভিজে, এবং তারা বলছে যতদিন তাদের দাবিটা না মেনে হবে আসলে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার এই অংশে আমি দেখতে পাচ্ছেন যে গাড়ি ওই আটকে রেখে তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি ভিজে। এবং আমি যদি দুই একজনের সাথে কথা বলতে চাই কুমিল্লার এই অংশে, আপনি আসলে ভাই এই যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আসলে আপনারা দাবি তো মানে হচ্ছে হাইকোর্টের রায় আসলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনারা এখন আন্দোলন কেন চালিয়ে যাচ্ছেন? আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। হাইকোর্টের রায় তো এটা ন্যায্য রায় হলো না। আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আসলে যেটা বলছিলেন, তারা হাইকোর্টের যে রায় হচ্ছে রায় অনুযায়ী আসলে তারা বলছেন এই রায় আসলে তারা সন্তুষ্ট না। তারা বলছেন আচ্ছা সুষ্ঠু সমাধান লক্ষ্যে সরকার যাতে একটা ব্যবস্থা নেয়, এবং সেই হিসেবে তারা বলছেন যে এই আন্দোলন চালিয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত। আসলে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক অংশে 17 কিলোমিটার যে যানজট সৃষ্টি হয়েছে সেই জনদুর্ভোগ তারা আর চায় না। তারা বলছে দাবি না মানো তারা এখানে অবস্থান নেবে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি ময়মনসিংহের ইলিয়াস বিস্তারিত জানাবেন। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের জনপদ। অর্থাৎ আমরা দেখেছি মহাসড়ক থেকে শুরু করে রেলপথ অবরোধ করে কিন্তু শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবি অর্থাৎ কোটা সংস্কার যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ রয়েছি। এই জব্বারের মোড়ে আমরা দেখেছি যে সকাল 11টা থেকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ 3 ঘন্টা ধরে কিন্তু ময়মনসিংহ হয়ে জামালপুরগামী ঢাকা থেকে আগত তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু দাঁড়িয়ে আছেন। আমরা বেশ কয়েকজন ট্রেনের যাত্রী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে তারা বলছেন যে সেটি কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক একটি দাবি এবং সেই দাবিটি সরকারকে মেনে নেওয়ার আহ্বান কিন্তু সাধারণ যাত্রী যারা আছেন তারাও কিন্তু জানিয়েছেন। এবং তারা এও বলছেন যে দীর্ঘক্ষণ ধরে ট্রেনে বসে থাকায় তারা তাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারছেন না এবং অনেকেই কিন্তু বিকল্প পথে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে ভোগান্তি সেই ভোগান্তির কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। এছাড়াও আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু নগরের টাউন হল মোড়ে কোটা সংস্কার দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু শুরু করবেন। অর্থাৎ বলা যায় যে শিক্ষার্থীদের আন্দোলনে একেবারেই উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের জনপদ। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ একটু বলতে চাই যে তারা কিন্তু রেল লাইনে বসে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আসলে ট্রেন কোথাও যেতে পারছে না। অর্থাৎ ময়মনসিংহের বিভিন্ন রুটে প্রায় 6টি ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু আটকে রয়েছে, যার কারণে এই যে সাধারণ যাত্রীদের ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা আন্দোলন সংস্কারের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সাভার থেকে শাহিনুর রহমান শাহিন, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত ছিলেন আমার সাথে।
অগস্টের প্রথম সপ্তাহে আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে তিনি আরো বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে আশা তার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগের চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলব। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী যা যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ। সরকার নিজের অপকর্ম ঢাকতে একের পর এক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টি সরাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, দেশের ভেতরে দিয়ে ভারতের রেল করিডোর দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তে ফেলে দিচ্ছে বর্তমান সরকার। দুপুরে রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মৎস্যজীবী দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। বলেন, দেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন খালেদা জিয়ার স্বচ্ছতা রাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে তাকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র করছে সরকার। দেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল বাংলাদেশের নয় বরং ভারতের স্বার্থে উল্লেখ করে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে বর্তমান সরকার। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তার নিজের যে অপকর্ম, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে মানে রেল লাইন স্থাপন করে এবং আরও নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব বাড়াতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। বুধবার দুপুরে বেইজিং এর গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন জয় যাদব। চীন সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। এরপর সফর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না মৈত্রী সেতু প্রকল্প, কৃষি পণ্য রপ্তানি বিষয়ক 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি ও টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন শেষ করা, দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির চুক্তির আলোচনা শুরু করা সহ মোট 7টি খাতে ঘোষণাপত্র সই হয়। সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র স্বাক্ষর প্রত্যক্ষ করেন দুই প্রধানমন্ত্রী। বিকালে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সাদিক এগ্রোর মাত্র 6টি নিষিদ্ধ ব্রাহ্মা গরু জব্দ করেছে দুদক। তবে দেশে ব্রাহ্মার সংখ্যা এখন অগণিত। দেশ টিভির হাতে আসা তথ্য আর অনুসন্ধান বলছে বর্তমানে 11টি ফার্মে রয়েছে অসংখ্য নিষিদ্ধ ব্রাহ্মা গরু, যা সরকারি আমলা ও প্রতিমন্ত্রী সহ ক্ষমতাবানদের সহযোগিতায় সারা দেশে ছড়িয়ে দিয়েছে বিতর্কিত সাদিক এগ্রোর মালিক ইমরান। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেট আই মামুন। ব্রাহ্মা জাতের গরু যে নিষিদ্ধ তা প্রকাশ্যে আসায় সম্প্রতি 6টি গরু জব্দ ও আমদানি প্রক্রিয়া অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে দেশ টিভির হাতে আসা এক তালিকা বলছে দেশের 11টি ফার্মে শুধু নিষিদ্ধ ব্রাহ্মাই আছে প্রায় 2 শতাধিক। এ তালিকা বলছে শুধু সাদিক এগ্রো নয়, সারা দেশে এখন ছড়িয়ে রয়েছে ব্রাহ্মা গরু। তালিকা ধরে অনুসন্ধানে দেশ টিভি টিম। অধিকাংশ ফার্মে ঢুকতে গেলেই পড়তে হয় তোপের মুখে। আমার কথাটা শোনেন, আমার সার্ভেন্টটা বাঁচান। না না, আপনি আপনার সাথে বাইরে কথা বলছেন কেন সেটা বলেন। আপনি বাইরে যান, আপনি আপনার সাথে কথা বলছেন। তবে থেমে যাইনি আমরা। অনলাইনে নিজেদের প্রচারণার ছবি আর ভিডিও বলছে তালিকার শীর্ষে থাকা ব্রাউনিস র্যাঞ্চ যেন নিষিদ্ধ ব্রাহ্মা গরুর মাফিয়া। তালিকায় 80টি ব্রাহ্মা থাকার কথা থাকলেও এক ভিডিওতে দেখা যায় শত শত ব্রাহ্মা রয়েছে ফার্মটিতে। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে প্রতিষ্ঠানটির মালিক এখলাস আহমেদ নামের এ ব্যক্তি। গাজীপুরের মোহাম্মদ এগ্রোতেও মেলে 20 থেকে 30টি নিষিদ্ধ ব্রাহ্মা গরুর সন্ধান। খামারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান, এগ্রোটির মালিক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আমাদের মালিক হচ্ছে এমপি জাহিদ আহসান রাসেল। মানে কিছু আছে ঘরের বাচ্চা, আবার কিছু আছে হচ্ছে মানে 2 বছর 1.5 বছর এরকম। দেশ টিভির হাতে আসা ছবি বলছে সাবেক এ প্রতিমন্ত্রীকেও ব্রাহ্মার খামার করে দিয়েছেন সাদিক এগ্রো মালিক ইমরান। এছাড়াও তালিকার সবগুলো ফার্মেই মেলে নিষিদ্ধ ব্রাহ্মার। অনেক খামারে আছে ব্রাহ্মা ও অন্য জাতের শঙ্কর গরু, যা সরকারি প্রকল্প ও প্রান্তিক কৃষকদের থেকে সংগ্রহ করেছেন বলে দাবি তাদের। যে আমাদের বাংলাদেশ সরকার একটা ব্রাহ্মা নিয়ে একটা পাইলট প্রজেক্ট কাজ করেছিল, সেই কাজের বিনিময়ে যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে 30টার মতো আমাদের জেলা উপজেলায় এই গরুগুলোকে দেওয়া হয়েছিল, এই ব্রিডটা নিয়ে কাজ করা হয়েছিল। তো যখন ওই ব্রিডটা এই প্রকল্পটা শেষ হয়, তারপরে অনুমোদন হলো, মানে তারা যারা প্রান্তিক খামারিরা ছিলেন তারা যখন এই বাচ্চাগুলো তাদের ওখান থেকে বড় হয়, সেই বড় বাচ্চাগুলো আস্তে আস্তে আমরা ফার্মার হিসাবে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। এরপরও প্রাণী সম্পদ অধিদপ্তরের বক্তব্য, নিষিদ্ধ ব্রাহ্মা ঠেকাতে প্রাণপণ চেষ্টা তাদের। ব্রাহ্মার বীজ যাতে যত্র ছড়াই না পারে না, এই জন্য আমরা কিন্তু এটাকে উদ্বিগ্নতা আছে। তো সেক্ষেত্রে আমরা বাজেয়াপ্ত করে রাখছি, সেটা আমরা সতর্ক থাকি এবং আমরা আস্তে আস্তে ডিসকারেজ করছি। এখন কেউ আসে একজনে ওট পালে দেয়, আমরা যাই বিচার আসা শুরু করে দিব, ওরকম আমি ডিসকারেজ করি, এনকারেজ করি না। 2016 সালে এক নীতিমালা দিয়ে ব্রাহ্মা জাতটিকে আমদানি, উৎপাদন ও পালন নিষিদ্ধ তালিকায় ঢোকানো হয়। আমদানি আর প্রজনন শুধু নিষিদ্ধ কাগজে কলমে। মন্ত্রী আমলা থেকে শুরু করে ক্ষমতাবানদের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মা এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, যা দেশের দুগ্ধ উৎপাদনের লক্ষ্যমাত্রাকে হুমকিতে ফেলছে দিন দিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি বানভাসীদের। বসতবাড়ি, ফসলি জমি, গবাদি পশু হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছেন অনেকে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। চাহিদার তুলনায় সরকারের খাদ্য সহায়তা অপ্রতুল বলছেন বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্ষয়ক্ষতিতে ভোগান্তি কমেনি 18 জেলার বানভাসী মানুষের। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমতে থাকলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের 4টি পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বসতবাড়ি ও রাস্তাঘাট এখনো পানিতে নিমজ্জিত থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও গোখাদ্যের তীব্র সংকটে পড়েছেন তারা।
লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি কাটেনি। দ্বিতীয় দফার বন্যায় কৃষকের বীজতলা, পাট, বাদাম সহ নানা জাতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পানির দ্রুত হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকায় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তা তীরবর্তী বাসিন্দাদের। প্রথম ধাপের বন্যাতেই রংপুর অঞ্চলে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। বিদ্যালয়, গ্রামীণ সড়ক, পুকুরের মাছ এবং মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বস্ব হারানো অনেকেই পথে বসার উপক্রম হয়েছেন। দুদফার বন্যায় কৃষিতে ৯,০০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে হয়েছে ৪,৯৮৯ হেক্টর, গাইবান্ধায় ৩,৯৭৪ হেক্টর, লালমনিরহাটে ৪০ হেক্টর এবং রংপুরে ১ হেক্টর। জামালপুরে বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। তবে টানা ২ সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে দিন কাটানো বানভাসীদের অভিযোগ, সরকারের দেয়া ত্রাণ পর্যাপ্ত নয়। তবে প্রতিদিনই দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ন্যাটো শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণেই পুতিনকে থামানোর তাগিদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনই রাশিয়াকে পরাস্ত করতে পারবে বলেও জানান তিনি। এ সময় ইউক্রেনকে সমর্থনে একমত হয়েছে সদস্য দেশগুলো। এছাড়া কিয়েভের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে দেশটিতে প্রতিনিধি নিয়োগের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে দ্রুত সামরিক সহায়তা চান জেলেনস্কি। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে একে একে জড়ো হন সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু। মঙ্গলবার ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে পুতিনকে থামানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন আরও বলেন, ইউক্রেনকে মানচিত্র থেকে মুছতে মস্কো ছক কষলেও পরাস্ত করতে জেলেনস্কি বাহিনী যথেষ্ট। এছাড়া রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং তাদের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান। ইউক্রেনে এ আগ্রাসন থামবে না। তাই পুতিনকে থামাতে যা করা লাগবে তা ইউক্রেনকেই করতে হবে। তবে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়া ন্যাটো আমাদের আগের চেয়ে বেশি নিরাপদ রেখেছে। এদিন জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেন। শুধু সামরিক সহায়তাই নয়, কিয়েভের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে দেশটিতে একজন জ্যেষ্ঠ প্রতিনিধি নিয়োগের কথা জানান হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে সহায়তা দ্রুত সময়ের মধ্যে দিতে পশ্চিমাদের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সবাই নভেম্বরের জন্য অপেক্ষা করছে। সত্যি বলতে পুতিনও একই অপেক্ষায় আছে। তবে আমাদের দ্রুত সহায়তা প্রয়োজন। গেল ২৭ জুন প্রেসিডেন্সিয়াল ডেবিটে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আওয়াজ উঠে যুক্তরাষ্ট্র জুড়ে। এমন পরিস্থিতিতে ন্যাটোর সম্মেলনে ইউরোপীয় নেতাদের সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন ছিল বাইডেনের। মঙ্গলবার সে বিষয় মাথায় রেখে বক্তব্য দেন বলে জানায় আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।